বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা গল্পের কথা বলবো যা হয়তো আপনাদের জীবনের দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটার জায়গা করে নেবে। এই বাচ্চাদের কষ্টের কাহিনী আপনাদের মনকে শীতল করে দেবে আর আপনাদের নিয়ে যাবে ছোটবেলার সেই ফেলে আসা দিনগুলোতে। ভিয়েতনামের এক প্রত্যন্ত গ্রামের এই গল্পটি এতটাই মায়াবী আর সুন্দর যে এটি দেখার পর আপনার মনে হবে কেন এই মুভিটা আগে দেখিনি। এই গল্পে কোনো সুপারহিরো নেই, নেই কোনো বড় থ্রিলার। যা আছে তা হলো নিখাত ভালোবাসা, ভাইয়ে ভাইয়ে খুনসুটি আর জীবনের চরম কিছু বাস্তব সত্য। আমি হলফ করে বলতে পারি এই মুভিটা দেখার পর আপনি আপনার ছোটবেলার ভাই বোন বা বন্ধুদের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়বেন। এই গল্পটা শুধু দুই ভাইয়ের নয়, এটা আমাদের সবার শৈশবের এক আয়না। চলুন তবে ডুব দেওয়া যাক ভিয়েতনামের সেই সবুজ শ্যামল গ্রামের এক অদ্ভুত মায়াবী গল্পে। গল্পের শুরুতেই আমরা ভিয়েতনামের এক সবুজ শ্যামল শান্ত গ্রাম দেখতে পাই। চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, ছোট ছোট ঘরবাড়ি আর মেঠো পথ। এই গ্রামে বাস করে একটি সাধারণ পরিবার, যাদের দুই ছেলে হলো থিউ আর থং। থিউ বড় আর থং ছোট। থিউর বয়স 12 আর থং এর 7। ছোট ভাই থং তার বড় ভাইকে পাগলের মতো ভালোবাসে। থিউ যেখানেই যায় যাই করে থং তার পিছু পিছু ছায়ার মতো থাকে। কিন্তু বড় ভাই থিউর আবার এই ছোট ভাইয়ের সারাক্ষণ সাথে থাকাটা সবসময় ভালো লাগে না। সে একটু একা থাকতে চায়, নিজের মতো করে পৃথিবীটাকে দেখতে চায়। সে চায় তার বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু থং সব সময় সেখানে হাজির হয়ে যায়। একদিন থিউ একাই পাথর ছোড়াছুড়ি খেলা শুরু করে। থং তার সাথে খেলতে থাকলে থিউ তাকে বলে দূরে দাঁড়িয়ে পাথর ছুড়তে। থং কিন্তু তার ভাইয়ের উপর রাগ করে না, বরং ভাইয়ের মন রক্ষা করার জন্য সে দূরে দাঁড়িয়ে পাথর ছুড়তে থাকে। থিউর এই খেলাটা খুব মজার মনে হলেও থংয়ের কাছে এটা কিছুটা একঘেয়ে লাগে। থিউ তখন থংকে বলে একটু ভালোভাবে খেলতে, যেন সত্যিকারের লড়াই হচ্ছে। আর এই ভালোভাবে খেলা খেলতে গিয়েই থংয়ের ছুঁড়ে মারা একটা পাথর ভুল করে থিউর গায়ে লাগে। থিউ তখন মাটিতে শুয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। থং ভয় অস্থির হয়ে কাছে দৌড়ে আসে, কিন্তু থিউ আসলে অভিনয় করছিল। থং কাছে আসতেই সে হুট করে উঠে থংকে পাথর ছুঁড়ে মারে। এতে থংয়ের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। থিউ বুঝতে পারে না যে থং এতটা আঘাত পাবে। সে তখন তাকে জ্ঞান দেয় যে লড়াই করার সময় অনেক কৌশল খাটাতে হয়, আর এই ট্রিক্স খাটিয়েই জিততে হয়। ঠিক সেই সময় তাদের বাবা সেখানে চলে আসলে থিউ ভয় সেখান থেকে পালিয়ে যায়। থং কিন্তু তার বাবার কাছে ভাইয়ের নামে কোনো অভিযোগ করে না। সে সব ব্যথা নিজের মনেই চেপে রাখে, কারণ সে চায় না তার ভাইয়ের কোনো ক্ষতি হোক। এই যে ছোট ভাইয়ের বড় ভাইয়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, এটাই এই গল্পের মূল প্রাণ। রাতে বাড়িতে ফেরার পর থং তার ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে। থং এখনো স্কুলে যাওয়া শুরু করেনি, কিন্তু তার বড় ভাই যখন বই নিয়ে পড়তে বসে থং তার পাশে এসে চুপচাপ বসে থাকে। সে বইয়ের পাতা উল্টে দেখার চেষ্টা করে, বড় ভাইয়ের মতো করে পড়ার চেষ্টা করে। থংয়ের কাছে পৃথিবীটা খুব সহজ এবং সুন্দর। তার একটা পোষা ব্যাঙ আছে, যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সে ব্যাঙটির সাথে কথা বলে, তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। একদিন সকালে সে দেখে তার প্রিয় ব্যাঙটি কিছুই খাচ্ছে না। থং তখন ব্যাঙটিকে ছেড়ে দেয়। থিউ তাকে জিজ্ঞেস করে কেন সে ব্যাঙটিকে ছেড়ে দিচ্ছে। থং খুব সুন্দরভাবে একটা উত্তর দেয়। সে বলে যে ব্যাঙটি আবার ফিরে আসবে, কারণ এটা তার বাড়ি। আমরা যেমন সারাদিন বাইরে থাকলেও রাতে বাড়িতে ফিরে আসি, ব্যাঙটিও ঠিক সেভাবেই বাড়ি ফিরে আসবে। ছোট ভাইয়ের মুখে এমন গভীর কথা শুনে থিউ হাসতে থাকে। সে বলে যে থং আজকাল একটু বেশি বড় বড় কথা বলছে, কিন্তু থিউর মনে এক ধরনের হিংসে কাজ করে, কারণ থং এর এই সারল্য সে নিজেও অর্জন করতে পারেনি। থিউর মনে হয় থং সবার ভালোবাসা খুব সহজেই পেয়ে যাচ্ছে। তাদের মা বাজারে সবজি বিক্রি করে আর বাবা খামারে হাড় ভাঙা খাটুনি খাটে। গ্রামের এই অভাবের সংসারেও তাদের দিনগুলো ভালোই কাটছিল। রাতে দুই ভাই তাদের কাকা ড্যানের কাছে গল্প শুনতে যায়। ড্যান তাদের এক রাজকুমারীর গল্প শোনায়। সে বলে যে তাদের গ্রামে এক রাজকুমারীর আত্মা বাস করে, যার সাথে একটা বাঘের খুব বন্ধুত্ব ছিল। রাজকুমারী মারা যাওয়ার পর তার আত্মা নাকি গ্রামের সেই মৃত গাছটিতে বাস করে। কাকার মুখে এই ভূতের গল্প শুনে দুই ভাই ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় তাদের বাবা এসে থিউকে বলে পাশের বাড়ির দোকান থেকে কিছু বাদাম নিয়ে আসতে। রাতের অন্ধকারে একা যেতে থিউর বুক কাঁপতে থাকে। তার মনে হয় সেই রাজকুমারী বাঘটা বুঝে তাকেই ধরে ফেলবে আজকে। তাই সে সাথে করে ছোট ভাই থংকেও নিয়ে যায়। রাস্তার সেই মৃত গাছটির কাছে আসতেই তাদের গা ছমছম করতে থাকে। হঠাৎ থং বলে যে কাকা ড্যান তাকে একটা কাজ দিয়েছিল যা সে করতে ভুলে গেছে। এই বলে সে থিউকে একা রেখে দৌড়ে পালায়। থিউ ভয়ে এক দৌড়ে দোকানের মালিক ম্যানের বাড়িতে যায়। সেখানে ঢোকার সময় সে পাশের একটা পরিত্যক্ত ঘর থেকে অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সে ম্যানকে বলে যে ওই ঘরে কেউ আছে, কিন্তু ম্যান তাকে আশ্বস্ত করে যে ওই ঘরে কেউ থাকে না। থিউর মনে হয় ম্যান হয়তো কিছু লুকাচ্ছে। আসলে থং দৌড়ে গিয়েছিল পিন নামের একটি মেয়ের বাড়িতে কাকা ড্যানের একটা প্রেমপত্র দিতে।
বিন আর ড্যান একে অপরকে ভালোবাসে, কিন্তু বিনের বাবা খুব কড়া মানুষ। বিনের বাবা যখন থংকে বারবার আসতে দেখে তার মনে সন্দেহ জাগে। পরের দিন ড্যান আর বিন যখন গোপনে দেখা করে, থিউ আর থং দূর থেকে তাদের দেখে ফেলে। থিউর মনেও তখন এক অদ্ভুত অনুভূতি জাগতে শুরু করে। সে তার সহপাঠী ম্যানকে পছন্দ করতে শুরু করে। ম্যান আর থিউ একই ক্লাসে পড়ে। থিউ ম্যানের সাথে সবসময় সময় কাটাতে ভালোবাসে, কিন্তু সে তার মনের কথা বলতে পারে না। অন্যদিকে থং কাকা ড্যানের হয়ে বারবার চিঠি দিতে গিয়ে বিনের বাবার কাছে ধরা পড়ার উপক্রম হয়। থিউ যখন জানতে পারে থং এই কাজটা অনেকবার করেছে, সে তাকে জিজ্ঞেস করে চিঠিতে কি লেখা থাকে। থং তাকে কাকা ড্যানের লেখা সেই সুন্দর কবিতার লাইনগুলো শোনায়। কবিতার কথাগুলো শুনে থিউর মনে হয় সেও ম্যানের জন্য এমন কিছু লিখবে। সেও স্কুলে গিয়ে খুব মন দিয়ে একটা চিঠি লেখে, কিন্তু ক্লাসের দুষ্টু ছেলে সন সেই চিঠিটা কেড়ে নেয়। সন ছিল ক্লাসের মস্তান, সবাই তাকে ভয় পায়। সন সেই চিঠিটা ম্যানকে দিয়ে দেয়। ঠিক তখনই টিচার ক্লাসে ঢুকে ম্যানের হাতে চিঠিটা দেখে ফেলে। টিচার থিউকে সবার সামনে শাস্তি দেয়। থিউর মনটা ভেঙে যায়। সেভাবে ম্যান হয়তো ইচ্ছা করেই টিচারকে চিঠিটা দেখিয়েছে, তাকে অপমান করার জন্য। ম্যান পরে থিউর কাছে ক্ষমা চায়, কিন্তু থিউর রাগ কমে না। সেভাবে ম্যান তাকে ছোট করেছে। ম্যানের প্রতি তার এই অভিমানই তাদের বন্ধুত্বের মধ্যে একটা দেওয়াল তৈরি করে দেয়। বাড়ি ফেরার পথে সে দেখে ভ্যান আর বিন আবারও প্রেম করছে। তার মনে হয় সবাই কত সুখে আছে, শুধু সেই একাই কষ্টে আছে। ঠিক সেই সময় দেখে থং একটি মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি থিউকে দেখেই পালিয়ে যায়। থং তাকে বলে যে সে একজন রাজকুমারের সাথে কথা বলছিল। থিউ তখন তাকে উপহাস করে বলে যে সে কল্পনার জগতে বাস করছে। আসলে সেই মেয়েটি ছিল পাশের বাড়ির এক অসুস্থ মেয়ে, যার নাম নি। নি নিজেকে রাজকুমারী বলে মনে করে, কারণ তার বাবা তাকে সবসময় এই গল্প শোনাতেন। নির বাবা নিজেকে একজন রাজা মনে করেন এবং তিনি বিশ্বাস করেন যে তার মেয়ে একদিন সুস্থ হয়ে উঠবে। থিউ আবারও ম্যানের বাড়িতে গিয়ে সেই পরিত্যক্ত ঘর থেকে আওয়াজ শুনতে পায়। কৌতূহল সামলাতে না পেরে সে উকি দিয়ে দেখে সেখানে একজন লোক শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। সে ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। ম্যান পরে তাকে জানায় যে ওই লোকটি আসলে তার বাবা। তার বাবা কুষ্ঠ রোগে আক্রান্ত, তাই তাকে সবার আড়ালে এভাবে লুকিয়ে রাখা হয়েছে। সেই সময় কুষ্ঠরোগীদের সমাজ থেকে আলাদা করে রাখা হতো, তাই ম্যানের পরিবার তাকে এভাবে লুকিয়ে রেখেছিল। ম্যানের এই কষ্টের কথা শুনে থিওর মনটা নরম হয়ে যায়। গ্রামে তখন প্রচন্ড খরা শুরু হয়। মাসের পর মাস বৃষ্টি নেই। রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যায়, পুকুর শুকিয়ে যায়, মানুষের ঘরে কোনো খাবার থাকে না। একদিন থিওর মনে হয় ম্যান আর থংয়ের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে। সে দেখে ম্যান থংয়ের সাথে খুব হাসাহাসি করছে। আসলে ম্যাং থংয়ের সেই রাজকুমারের গল্প শুনছিল, কিন্তু ইশারায় অন্ধ হয়ে থিও ভাবে থং তাকে ম্যানের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একদিন সে দেখে থং আর ম্যান একসাথে খেলা করছে। থিও তখন রাগে ফেটে পড়ে। সে একটা লাঠি নিয়ে থংয়ের পিঠে প্রচন্ড জোরে আঘাত করে। থং তখন যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সে আর উঠতে পারে না। থিও প্রথমে ভেবেছিল থং হয়তো আগের বারের মতোই অভিনয় করছে, কিন্তু যখন সে দেখে থং নড়াচড়াও করতে পারছে না, তখন সে ভয় পেয়ে যায়। থংয়ের মেরুদণ্ড ভেঙে যায়, সে চিরতরে পঙ্গু হয়ে যায়। সে আর কোনোদিনও হাঁটতে পারবে না। এইটা শুনে থিওর মনে এক অনুশোচনার আগুন জ্বলতে থাকে। সে নিজের উপর নিজে ঘৃণা করতে শুরু করে। সে ভাবে সে তার প্রিয় ভাইকে শেষ করে দিয়েছে। সে প্রতিদিন থংয়ের কাছে বসে থাকে এবং তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করে। সে থংকে খাওয়ায়, তার যত্ন নেয়, কিন্তু তার মনের অপরাধ বোধ তাকে কুরে কুরে খায়। খরা আর অভাবের মধ্যে একদিন ম্যানের বাড়িতে আগুন লাগে। ম্যানের ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে যায়। ম্যানের বাবা সেই আগুনেই মারা যান। ম্যান একা হয়ে পড়ে। থিওর বাবা মা দয়া করে ম্যানকে তাদের বাড়িতে নিয়ে আসেন। ম্যান এখন তাদের সাথেই থাকে। থিউ ম্যানের যত্ন নেয়, কিন্তু তার মনের ভিতরে সেই অপরাধ বোধ সবসময় কাজ করে। সে প্রতিদিন থংয়ের পাশে বসে থাকে, তাকে সুস্থ করার চেষ্টা করে। থং বিশ্বাস করে যে তার পোষা ব্যাংকটি যদি ফিরে আসে তবে সে আবার হাঁটতে পারবে। থিউ তখন ব্যাংকটিকে খুঁজতে শুরু করে। সে সারা গ্রাম খুঁজেও ব্যাংকটিকে পায় না। আসলে খরা আর আগুনের কারণে সব ব্যাঙ মারা গেছে বা পালিয়ে গেছে। অবশেষে সে একটা সাধারণ ব্যাঙ ধরে নিয়ে আসে এবং থংকে বলে যে এটাই তার সেই পোষা ব্যাঙ। থং ব্যাঙটিকে দেখে খুব খুশি হয়। তার মনে বিশ্বাস জন্মায় যে সে এবার সুস্থ হয়ে যাবে। একদিন হঠাৎ দেখা যায় থং আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। থিউ অবাক হয়ে তাকিয়ে থাকে। থং এক পা দু পা করে কাঁপতে কাঁপতে হাঁটতে শুরু করে। এটি যেন এক অলৌকিক ঘটনা। তারা আবার সেই মেঠো পথে একসাথে দৌড়াতে শুরু করে। গ্রামের প্রতিটা কোণায় যেন আবার হাসতে শুরু করে।
গল্পের শেষে দেখা যায় ম্যানের আত্মীয়রা তাকে শহর থেকে নিতে আসে। ম্যানকে চলে যেতে হবে তার পড়াশোনার জন্য। থিওর তখন খুব কষ্ট হয়, কিন্তু সে জানে ম্যানের ভবিষ্যতের জন্য এটা ভালো। ম্যান চলে যাওয়ার সময় থিও তাকে বিদায় জানায়। তারা দুজনেই জানে যে হয়তো আর কোনোদিন তাদের দেখা হবে না, কিন্তু তাদের এই ছোটবেলার স্মৃতি চিরকাল অমলিন থাকবে। থিওর অনুশোচনা আর থংয়ের ক্ষমা আমাদের হৃদয়ে এক গভীর দাগ কেটে যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।